আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দিস ইজ ফ্রম আহনাফস টেস্ট দ্য ওয়ার্ল্ড। আজকে আমরা একদম জাপানিজ স্টাইলের স্পঞ্জ ভ্যানিলা ফ্লেভারের একটা কেক বানাবো। তো সর্বপ্রথম রুম টেম্পারেচারের জন্য আমরা দুটি এখানে ডিম নিয়ে নিয়েছি। আর ডিমের হোয়াইট পোর্শনটা এখানে আগে সর্বপ্রথম হচ্ছে আমরা বিট করে নেব। ডিমের সাদা অংশটা যদি বিট করে নেন তাহলে যে ফ্লাফিনেসটা আসবে সেটা কিন্তু ডিম যদি একত্রে বিট করেন সেই ফ্লাফিনেসটা আপনি পাবেন না। ডিমের হোয়াইট পোর্শনটা এমনভাবে বিট করতে হবে যাতে এমন করে একটা মানে ফ্লাপি আর অনেক যেন একটু হার্ডি একটা যেন টেক্সচার ক্রিয়েট করা যায়। মানে যেটা মানে উপর করলেও আমি যদি বোলটা উপর করি তাহলে যেন আমার ডিমের সাদা অংশের যে মিক্সারটা সেটা যেন পড়ে না যায়, এমন করে তৈরি করতে হবে। এরপর ডিমের সাদা অংশের মধ্যে আমরা হচ্ছে আইসিং সুগার দিয়ে দিব। আচ্ছা, আইসিং সুগারটা কিন্তু আমি এটা হোমমেড তৈরি করেছি, এটা তেমন কিছু না। আধা কাপ পরিমাণের আমি চিনি ব্লেন্ডারে একদম মানে পাউডার করে নিয়েছি, সেটাই হচ্ছে আমি এখানে ধীরে ধীরে কয়েকটা ধাপে মিক্স করে দিব। এরপর ডিমের এই হোয়াইট পোর্শনের সাথে এই আইসিং সুগারটা ধীরে ধীরে ধাপে ধাপে বিট করে একদম একটি ক্রিমি টেক্সচার ক্রিয়েট করতে হবে। এই যে একটি ক্রিমি টেক্সচার তৈরি হয়ে গেল এবং আমি আরো এক ধাপ আইসিং সুগারটা অ্যাড করে দিচ্ছি বাকি অংশটুকু। এরপর আরো কয়েক সেকেন্ড বিট করে নিব। এই সময়ে একটি বড় টিপস অ্যান্ড ট্রিক্স হচ্ছে যে আপনারা কিন্তু কখনোই আইসিং সুগারটা একসাথে দিবেন না। 2 কিংবা 3 ধাপে আইসিং সুগারটা ডিমের এই হোয়াইট পোর্শনের সাথে মিক্স করতে হবে আর খুবই যত্ন সহকারে বিট করতে হবে সময় নিয়ে, যাতে একটা ক্রিমি ফোমি ফ্লাপি একটা টেক্সচার ক্রিয়েট করা সম্ভব হয়। তাহলেই যত বেশি এখানে ফ্লাপি হবে তাহলেই তত বেশি আপনার কেকটা ফুলকো এবং স্পঞ্জি হবে জাপানিজ স্টাইলের। আরেকটা কথা বলে রাখি, আমি এখানে কেন এই চিনির পাউডারের মতো অংশটা ব্যবহার করেছি, কেন আস্ত চিনির দানা ব্যবহার করিনি। আস্ত চিনির দ্বারা দিয়ে যদি আপনি ডিমের হোয়াইট পোর্শনের সাথে বিট করেন তখন ওই চিনি থেকে পানি ছেড়ে দেয়, সেই পানি শুকিয়ে শুকিয়ে ক্রিমি টেক্সচারে আনতে অনেক বেশি সময় সাপেক্ষ লাগে আর এক সময়ে এটা সম্ভব হয় না, অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। তাই সরাসরি যতটা পাউডার ব্যবহার করবেন পাউডার সুগারটা ততটাই আপনাদের এটা হেল্পফুল হবে। কি সুন্দর একটি ক্রিমি টেক্সচার হয়েছে দেখতে পাচ্ছেন। এই ক্রিমি টেক্সচারটা যদি আপনি বলটা উল্টো করেন তাহলে কিন্তু টোটালি বল থেকে কোনো ক্রিম পড়বে না। দেখতে পাচ্ছেন কত স্মুথ আর ক্রিমি টেক্সচার দেখা যাচ্ছে। এরপর আমি আরেকটি বাটিতে আমি যে দুটো ডিম নিয়েছি সেই দুটো ডিমের ইয়েলো পোর্শন অর্থাৎ ডিমের কুসুমটা আমি হালকা বিট করে নিব। কারণ ডিমের কুসুমটা আমি সরাসরি ডিমের হোয়াইট পোর্শনের সাথে বিট করব না, আমি এটা আলাদা বাটিতে যদি বিট করে নিই তাহলে ডিমের কুসুমের মধ্যে বাবলস ক্রিয়েট হবে, যার ফলে ওই বাবলসটা আমার ডিমের হোয়াইট পোর্শনের যে ক্রিমি আর ফ্লাপিনেসটা মেনটেন রাখবে, ওটাকে মানে হচ্ছে আর নিস্তেজ করতে পারবে না। কারণ আমরা জানি ডিমের কুসুমটা কিন্তু যে কোনো ফোমি অংশগুলোকে নিস্তেজ করতে সাহায্য করে। তো এই ক্ষেত্রে আমরা এই জন্য আলাদা বাটিতে সেটাকে বিট করে তারপরে এই ডিমের হোয়াইট পোর্শনের সাথে এভাবে মিক্স করে দিব। এরপর ডিমের মিশ্রণটি খুবই ভালো করে আরো কিছুক্ষণ বা কয়েক সেকেন্ড বিট করে নিব, যাতে ডিমের হোয়াইট পোর্শন আর ইয়েলো পোর্শন খুবই ভালো মতো একে অপরের সাথে মিক্স হয়ে যায়। ওয়াও, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি ক্রিমি টেক্সচার ক্রিয়েট হয়েছে। সো এই পর্যন্ত আমাদের এখানে হচ্ছে এই টিপস অ্যান্ড ট্রিক্স গুলো যদি ফলো করেন তাহলে হুবহু একই ক্রিমি এই টেক্সচারটা তৈরি করা সম্ভব। এখন এই মিক্সারের মধ্যে আমি হচ্ছে কিছু 2 টেবিল চামচ পরিমাণে লেবুর রস অ্যাড করেছি আর সেই সাথে খুবই ফুল ক্রিম দুধ 1 কাপের থেকে একটু কম পরিমাণে আমি এখানে এটা ব্যবহার করছি। ফুল ক্রিম হতে হবে দুধটা, অর্থাৎ খুবই ঘন একটা দুধ হতে হবে। তো 1 কাপের থেকে কম পরিমাণ অর্থাৎ আধা আধা কাপের থেকে একটু বেশি পরিমাণে দুধটা ব্যবহার করতে হবে। এরপরে খুবই ভালো মতো আলতো করে এবং বিটারের যে পাওয়ারটা সেটাকে দুইয়ে রেখে মানে বিট করে যেতে হবে, মানে একটু কমে বিট করতে হবে। আপনারা হয়তো অনেকেই এটা জানেন না বা এটা মানেন না যে লেবুর রস দেওয়াটা কি ঠিক হবে। ট্রাস্ট মি গাইস, লেবুর রস টোটালি আপনার এই কেকের জন্য সব থেকে মেন ইনগ্রিডিয়েন্টস বলে আমি মনে করি। কেননা আপনারা যখন বেকিং পাউডারটা ব্যবহার করছেন সেইটাকে কিন্তু অ্যাক্টিভ রাখতে সম্পূর্ণভাবে সহায়তা করে এই লেবুর রস। যাতে আপনারা অনেকেই কমপ্লেন করে থাকেন যে কেকটা বেকিং করার পরে যখন আমি চুলা থেকে কিংবা ওভেন থেকে বের করি আবার চুপসে যায় কেন, বেকিং এর সময় তো ফুলানো ফুলানো থাকে। বাট এইটা সম্পূর্ণ এই ভুলটা হয় লেবুর রস যদি আপনারা ব্যবহার না করেন। লেবুর রস ব্যবহার করলে কেকটা বেকিং করার কয়েক ঘন্টা পরেও একই রকম ভাবে টেক্সচারটা বা আপনার কেকটা অফুলকো থাকবে সম্পূর্ণভাবে। এরপর এই ডিমের মিশ্রণটি সম্পূর্ণ ময়েশ্চার ক্রিয়েট ধারণ করার জন্য বা কেকটা যখন তৈরি করবেন সেটার ময়েশ্চারটা যা মেনটেন রাখার জন্য আমরা এখানে 1/4 কাপ পরিমাণের সয়াবিন তেল, যেটা খাবার তেল, সেটা আমরা ব্যবহার করছি এবং আরো কয়েক সেকেন্ড বিট করে নেব।
সব লিকুইড ইনগ্রেডিয়েন্টস গুলো মিক্স করা শেষে এবার হচ্ছে ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো ধীরে ধীরে চালনির সাহায্যে ছেঁকে ছেঁকে মিক্স করার পালা। এখানে প্রায় হাফ কাপ পরিমাণে থেকে আর একটু বেশি পরিমাণে হচ্ছে মানে প্রায় হাফ কাপ পনে 1 কাপের মতো করে হচ্ছে ময়দা নিয়েছি। আর অবশ্যই ভুলে যাবেন না ময়দাটা কিন্তু চেলে নিতে হবে। সেই সাথে আধা চা চামচ পরিমাণে বেকিং পাউডার ইউজ করছি। আর 1 চিমটি লবণ ইউজ করছি। এরপর এই শুকনো উপকরণগুলো ভালো করে আবার চেলে নিতে হবে। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে এই শুকনো উপকরণগুলো খুবই আলতোভাবে মিক্স করতে হবে, কেননা যাতে ডিমের হোয়াইট পোর্শন থেকে পানি ছেড়ে না আসে। খুবই আলতোভাবে এগুলো হচ্ছে মিক্স করতে হবে। বাট ট্রাস্ট মি গাইস, এইরকম যদি স্পঞ্জ কেক আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন তো টোটালি জাপানিজ স্টাইলের অথেন্টিক স্পঞ্জ কেক খুবই অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস এবং অল্প সময়ে তৈরি হয়ে যাবে আপনার বাড়িতে। টাকা খরচ করে আর বাইরে স্পঞ্জ কেক খেতে যেতে হবে না। এই যে মিক্সারটা দেখুন খুব সুন্দর করে একদম মিক্স হয়ে গেছে এবং এতে কোনো ধরনের কোনো লাম্পস নেই। আর দেখুন এর ঘনত্বটা হবে ঠিক এতটুকু পরিমাণে। এখন আমরা একটা প্যানে এরকম করে এই সাইজের, এখানে আমি একটা কাগজ দিয়ে তেল ব্রাশ করে আগে এটা রেডি করে রেখেছিলাম, সেটার মধ্যে আমরা এখন এটাকে ঢেলে দেব। মাঝখানটা এভাবে একটু করে দিবেন, এইভাবে এটা অবশ্যই ট্যাপ করে দিতে হবে যাতে এর মধ্যে যতগুলো এয়ার বাবলস আছে সেগুলো বের হয়ে যায়। আচ্ছা, এখন আমরা এর মধ্যে পাশে চকলেট ক্রাশ রেডি করে রাখা সেটা দিয়ে দিব। চকলেট ক্রাশটা দিব যাতে এই বাচ্চারা একটু আকর্ষণীয়ভাবে এটা খেতে খুবই পছন্দ করে, তাই তো চকলেট ক্রাশগুলো সুন্দর করে দিয়ে তারপরে হচ্ছে একটা স্প্যাচুলা বা একটা স্পুন দিয়ে ভালো করে একটু উপরের ব্যাটারটার সাথে একটু নাড়িয়ে দিলে ব্যাস রেডি হয়ে গেল আমাদের এই ভ্যানিলা স্পঞ্জ কেক। আজকে আমরা এই স্পঞ্জ কেকটা মাইক্রোওয়েভ কনভেকশন ওভেনে বেক করব। তো এই মাইক্রোওয়েভ কনভেকশন ওভেনে কিভাবে কি প্রসেসিং এ বেকিং করতে হবে সম্পূর্ণ প্রসেসিং সহ ভিডিওটা। চলে এলাম আমরা মাইক্রোওয়েভ ওভেনের কাছে। আমার এটা হচ্ছে ওয়েরপুলের মাইক্রোওয়েভ ওভেন 30 লিটারের। তো আমরা যেহেতু আজকে জাপানিজ স্টাইলের স্পঞ্জ কেক তৈরি করব, ভ্যানিলা স্পঞ্জ কেক, তো আমরা সেই জন্য হচ্ছে বেকিং অপশনটা ক্লিক করব। আর আপনারা সবাই একটু খেয়াল করে দেখবেন, এইখানে এই জায়গাটাতে একটা কোড নাম্বার দেওয়া থাকে। এই জায়গাটাতে একটা কোড নাম্বার দেওয়া থাকে। এই যে দেখেন বেকিং, এখানে দেখেন সুন্দর করে বেকিং দেওয়া আছে। আর স্পঞ্জ কেকটা কোথায় দেওয়া আছে দেখেন, BA03 স্পঞ্জ কেক দেখতে পাচ্ছেন। এখানে আমি আবারও দেখাচ্ছি, বেকিং একটা অপশন দেওয়া আছে, তারপরে এখানে হচ্ছে এই যে দেখুন BA03 স্পঞ্জ কেক। তার মানে এখানে বেকিং এর এইটা 3 বার আমি যদি ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন এই জায়গাটাতে আমার মনিটরে নাম্বারটা উঠবে 1 2 3, এই হয়ে গেল আমার স্পঞ্জ কেক। দেন হচ্ছে স্টার্ট বাটন, আমার প্রি হিটের জন্য এটাকে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। এই যে স্টার্ট বাটন দেখুন 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা হচ্ছে প্রি হিট হচ্ছে অ্যারাউন্ড 2 মিনিটের মতো সময় লাগবে এখানে। দেন পরের প্রসেসটা দেখাচ্ছি। আর এটা যখন প্রিহিটেড হয়ে যাবে এটা তখন একটা বিপ সাউন্ড ক্রিয়েট করবে, একটা শব্দ ক্রিয়েট করবে, তারপরে বুঝে যাবেন এটা অলরেডি প্রিহিট হয়ে গেছে। তারপরে এই ডোরটা ওপেন করে আপনি যে কেকটা রেডি করেছেন ব্যাটারটা সেটাকে ভেতরে দিয়ে দেন পুনরায় আবার হচ্ছে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। এখানে দেখুন আমার ওভেনটা অলরেডি একটা বিপ সাউন্ড করেছে, দ্যাট মিন্স এটা ওকে। এখন আমরা এটা ডোরটা ওপেন করে ফেলবো। এই আজকে আমরা 2টা কেক বানাবো, দ্যাটস ওয়াই এখানে আমি 2টা প্যান রেডি করেছি। এই একটা প্যান রেডি করেছি, লেটস সি। এই একটা প্যান রেডি করেছি, এটা হচ্ছে ফ্রস্টিং এর জন্য, এটা আমি ভিতরে ঢুকিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা গ্রিলের জন্য যেটা ব্যবহার করি এরকম একটা নেট, এটা বসিয়ে দিব এখানে। সুন্দর করে এটা সেট করে দিতে হবে। আর এরপর যেটা আমরা হচ্ছে আমাদের হচ্ছে স্পঞ্জ কেকের জন্য রেডি করেছিলাম সেই ব্যাটারটা আমরা এখানে বসিয়ে দেব। সুন্দর করে এটা সেট করে দেন হচ্ছে ডোরটা ক্লোজ করে দিব। এরপরে এখানে আবার अगेन স্টার্ট বাটনে ক্লিক করে দিতে হবে। দেখাচ্ছে এখানে প্রায় অ্যারাউন্ড 45 মিনিট মতো সময় লাগবে আমাদের। সো ফিরে আসছি 45 মিনিট পর। ওয়াও, রেডি হয়ে গেল আমাদের জাপানিজ স্টাইলের স্পঞ্জ ভ্যানিলা কেক। সো আমরা এটাকে এখন ওপেন করব আর দেখবো যে কতটা স্পঞ্জ হয়েছে। ওয়াও, দেখতে পাচ্ছেন এর চারপাশটা দেখতে এত
কত সুন্দর একটা কালার এসেছে, জাস্ট ওয়াও। আর এতটা স্পঞ্জ, আমি একটু আপনাদেরকে প্রেস করে দেখিয়ে দিচ্ছি যে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। সো এটা এখন আমি কাটবো না, কারণ যেহেতু আমাদের এটা অকেশনের জন্য একটু তৈরি করা হয়েছে, আমার এটা পরবর্তীতে কাট করতে হবে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ। রেসিপিটা ট্রাই করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের ভ্যানিলা স্পঞ্জ কেক কেমন হলো।